9 আগস্ট 2024 ব্রাজিলের একটি লোকাল এয়ারলাইন্স ভিভাস লিনহাস 2283 বিমানটি ভূপতিত হওয়ার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিও সামনে আসে, যেখানে বিমানটি ভীষণই দ্রুত গতিতে তার উচ্চতা হারাচ্ছে, যার গতি ছিল মিনিটে 9000 ফুট, যা স্বাভাবিক বাণিজ্যিক বিমানের জন্য অস্বাভাবিকভাবে বেশি। এটিআর 72500 নামের এই বিমানটি ব্রাজিলের একটি প্যাসেঞ্জার জাহাজ ছিল। এই বিমানটি ক্র্যাশ ক্যাবেল থেকে ব্রাজিলের সাও পাওলোর দিকে যাচ্ছিল, কিন্তু ল্যান্ডিং এর ঠিক কিছু মুহূর্ত পূর্বেই প্লেনটি দুর্ঘটনার সম্মুখীন হয়, যার ফলে এর মধ্যে থাকা 57 জন প্যাসেঞ্জার এবং 4 জন ক্রু মেম্বার মারা যায়। এটা 2011 পর ব্রাজিলের জন্য সব থেকে বড় একটি বিমান দুর্ঘটনা, এবং এছাড়াও এটি ব্রাজিলের এভিয়েশন হিস্ট্রিতে সব থেকে মারাত্মক দুর্ঘটনা। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি জাহাজটি ফ্রি ফল করে ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে। এই ভিডিওটি সামনে আসার পর এভিয়েশন হিস্ট্রির সাথে যারা যুক্ত আছেন তাদের মধ্যে একটি ভয় ধরে যায়, কারণ তারা এমনটাই মনে করেন যে কোনো কিছু হয়ে যাক না কেন, কোনো বাণিজ্যিক বিমান এইভাবে ঘুরতে ঘুরতে আকাশ থেকে নিচে পড়তে পারে না। সবসময় জাহাজ গ্লাইড করে নিচে আসবে। এখন এটার পেছনে কি কারণ আছে সেটাকে জানার জন্য ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই ক্র্যাশ হওয়ার কিছু মুহূর্ত পূর্বে প্লেনটির মধ্যে কি হয়েছিল যেটা এই ক্র্যাশ ল্যান্ডিং এর কারণ, সেটাকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। ভোপাস ব্রাজিলের একটি লোকাল এয়ারলাইন্স। এদের কাছে 7250 মডেলের 8টি এয়ারক্রাফট আছে, যার মধ্যে একটি 9 আগস্ট ক্র্যাশ করেছে। এটিআর 72 এই এয়ারক্রাফটের মধ্যে দুটি টার্বো প্রোপ ইঞ্জিনস থাকে, আর এটা নামের মধ্যে যে 72 আছে এটা এই এয়ারক্রাফটের সিটিং ক্যাপাসিটিকে বোঝাচ্ছে। এটিকে ফ্রান্স এবং ইটালির এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার এটিআর এর তরফ থেকে তৈরি করা হয়েছে, এবং কি এই কোম্পানির মধ্যে এয়ারবাসেরও 50% শেয়ার আছে। এরা এটিআর সাথে টেকনোলজিকে শেয়ার করে থাকে। ফ্লাইট 2283 এটিআর 72500 14 বছরের পুরনো, এবং এটাকে 2022 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে কেনা হয়েছিল। এই প্লেনটি সাধারণত লোকাল ডেস্টিনেশনের মধ্যেই যাত্রা করে। ফ্লাইট ডেটার অনুসারে 9 আগস্ট 2024 সকাল 9:24 এটা সাও পাওলো থেকে টেক অফ করে, এবং এটার গন্তব্য ছিল 700 কিলোমিটার দূরে ক্যাসকাভেল। এটার এই ট্রিপটি একেবারে সঠিকভাবে হয়। এটা 2 ঘন্টা 11 মিনিট পর, মানে সকাল 11:17 ক্যাসকাভেলে গিয়ে সফলভাবে ল্যান্ড করে। ফ্লাইট অলরেডি তার শিডিউল টাইমের থেকে লেটে ছিল, আর এর ক্যাসকাভেল থেকে প্যাসেঞ্জার লোড করে ফের একবার সাও পাওলোতে যেতে হবে। এই কারণে আনলোডিং এর পর দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে ফেলা হয়, এবং ঠিক 41 মিনিট পর প্লেনটি ক্যাসকাভেল থেকে সাও পাওলোতে যাওয়ার জন্য টেক অফ করে। জাহাজের মধ্যে 57 প্যাসেঞ্জার্স এবং পাইলট সহকারে 4 জন ক্রু মেম্বার ছিল। হাম্বার্টো ডি কম্পোজ ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন, ড্যানিয়েলো সান্তোস ফার্স্ট অফিসার, এবং 2 জন ফিমেল ক্রু মেম্বারও ছিল। টেক অফ থেকে ক্র্যাশ করা পর্যন্ত কি হয়েছিল, সেই সাথে রাডারের স্ক্রিনে কি দেখা যাচ্ছিল, এই সবকিছু আপনিও দেখতে পাবেন। 11:58 AM ক্র্যাশ কেবল থেকে টেক অফ করা মাত্রই লেফট টার্ন নিয়ে 17,000 ফিটের উচ্চতায় পৌঁছে যায়, যেটাকে ক্রুজিং অ্যালটিটিউডও বলা হয়ে থাকে। 12:21 টেক অফের 23 মিনিট পর 17,000 ফিটের উচ্চতাকে মেনটেন করে নেয়। ক্যাসকাভেল থেকে সাও পাওলো যদি সরাসরি যাওয়া যায় তাহলে মাঝে অনেক বড় বড় সব পাহাড় চলে আসে, আর এটাকে অ্যাভয়েড করার জন্য অধিকাংশ প্লেনই হয়তো ইস্টের দিকে থাকা প্যাসিফিক ওশানের পাশ দিয়ে যায়, আর না হলে ওয়েস্ট দিয়ে প্লেন লাইনের উপর দিয়ে চলে যায়। ফ্লাইট 2283 মাঝে থাকা এই মাউন্টেন রেঞ্জকে বাইপাস করার জন্য হালকা একটু লেফট টার্ন নেয়, এবং তারপর সরাসরি সাও পাওলোর দিকে যেতে থাকে। রাডারের অনুসারে প্রথম 1.5 ঘন্টা একেবারে সামান্যই কেটেছিল, আর এইখানে জাহাজের অ্যালটিটিউড 17,000 ফিটের উচ্চতায় ছিল, এবং এটার স্পিড 460 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। 1:07 ফ্লাইটটি একটি লেফট টার্ন নেয়, এবং এর ডাইরেকশন ক্যাম্পিরাস শহরের দিকে করে, যেখান থেকে অ্যাপ্রোচ তৈরি করে এটাকে সাও পাওলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করতে হবে। 1:20 প্লেনটি যখন ক্যাম্পিনাসের কাছে ছিল তখন এটার গ্রাউন্ড স্পিড কমে যায়। তখন এটার প্রথমবার গ্রাউন্ড স্পিড কমে, যেটা প্রথমে 460 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড ছিল, সেটা হঠাৎ করে কমে 159 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে আসে। এখন এটার কারণ কি ছিল এটা তো এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু এর পরের মিনিটেই 1:21 এবং 2 সেকেন্ডে পাইলট প্লেনটির স্পিড আবার 400 কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যায়। এই পর্যন্ত পাইলট কোনো প্রকার ইনফরমেশন কিন্তু এটিসিকে দেয়নি। এটাই ওই পয়েন্ট ছিল যেখান থেকে জাহাজটির ডাইরেকশন সাও পাওলোর দিকে করা উচিত ছিল, এবং আমরা রাডারও দেখতে পাচ্ছি পাইলট জাহাজটিকে রাইট টার্ন করতে শুরু করে দিয়েছে। কিন্তু মাত্র 13 সেকেন্ড পরেই 1:21 15 যখন জাহাজটি টার্ন নিচ্ছিল
তখন হঠাৎ করেই গ্রাউন্ড স্পিড কমে যায় এবং সেই সাথে ভার্টিক্যাল স্পিড সেটাও কম হতে শুরু করে। রাডারে দেখা যাচ্ছে 70,000 ফিটের উপর দিয়ে উড়ে চলা জাহাজটি 9,000 ফিট প্রতি মিনিটের গতিতে নিচে নামতে শুরু করে এবং সেটাও গোল গোল ঘুরতে ঘুরতে। আর এই সময় এটার গ্রাউন্ড স্পিড মানে এগিয়ে যাওয়ার স্পিড 400 কিলোমিটার থেকে কমে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে আসে। এই সম্পূর্ণ প্রসেসটিতে মাত্র 1 মিনিট 14 সেকেন্ডের সময় লেগেছে। এর মানে এইটুকু সময়ের মধ্যে জাহাজটি 70,000 ফিট থেকে ভূমিতে এসে আঘাত করে। এই সময় জাহাজটি 180 ফিট প্রতি সেকেন্ডের গতিতে নিচে আসছিল। আর হয়তো তখন পাইলটের কাছে এতটাও সময় ছিল না যে সে এটিসিকে কিছু বলতে পারবে। যে স্থানটিতে ফ্লাইটটির ভার্টিক্যাল স্পিড কম হতে শুরু করে এবং যে জায়গায় প্লেনটি ক্র্যাশ করে এটার মধ্যে শুধুমাত্র 1.3 কিলোমিটার এলাকার দূরত্ব ছিল। এই হঠাৎ করে প্লেনটিকে আকাশ থেকে পড়ে যাওয়ার কারণ কি ছিল এটা তো ইনভেস্টিগেশন করার পরেই জানা যাবে। কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তার হিসেবে যে স্থানে প্লেনটি ক্র্যাশ হয়েছে সেখানে 12,000 থেকে 21,000 ফিটের অ্যালটিটিউডে প্রথম থেকেই বরফ জমে যাওয়ার ইনফরমেশন সব পাইলটকে দেওয়া ছিল, যেটাকে সিগমেট অ্যাডভাইজারি মানে সিগনিফিকেন্ট মিটেরোলজিক্যাল ইনফরমেশন বলা হয়ে থাকে। যদি জাহাজের ডানার মধ্যে বরফ জমতে শুরু করে তাহলে সেটা জাহাজের জন্য ভীষণই বিপদের কারণ হতে পারে, কারণ বরফের কারণে জাহাজের অ্যারোডাইনামিক চেঞ্জ হয়ে যায় আর হাওয়া যেটা প্লেনকে লিফট দিয়ে থাকে ওই লিফট তখন কম হয়ে যায়। বরফ জমে গেলে দ্বিতীয় প্রবলেম এটাও হয় উইংস, রাডার, অ্যালারন্স এবং এলিভেটর যেগুলো জাহাজের মুভিং পার্ট হয়ে থাকে সেগুলোর মধ্যে বরফ আটকে যায় আর তখন সেগুলো জ্যাম হয়ে যায়। এর মানে এমন অবস্থাতে পাইলট ইনপুট দেওয়ার পরেও জাহাজ লেফট রাইটে কোনো দিকে মুভ করতে পারবে না। এই জিনিস থেকে বাঁচার জন্য সাধারণত এখন মডার্ন এয়ারক্রাফটগুলোতে অটোমেটিক হিটিং সিস্টেম দেওয়া থাকে যেগুলো জাহাজের প্রয়োজনীয় অংশে বরফ জমতেই দেয় না। আবার কিছু এয়ারক্রাফট এমনও হয়ে থাকে যেগুলো ফ্লাইং এর পূর্বে এক ধরনের বিশেষ প্রকারের কেমিক্যাল স্প্রে করা হয় যেন প্লেনের মধ্যে বরফ জমতে না পারে। ATR 72-500 এটা ডানার মধ্যে ডি আইসিং বুট লাগানো আছে যেটা বরফকে হটিয়ে দেয়। একইভাবে এর প্রপেলার, উইন্ডশিল্ড এবং ইঞ্জিনের মধ্যেও ডি আইসিং সিস্টেম ইনস্টল করা আছে। আর এত কিছুর পরেও যদি পাইলট জানতে পারে যে যাত্রাপথে কোথাও অতি ভারী তুষারপাতের সম্ভাবনা আছে তাহলে পাইলট এমনটাই চেষ্টা করে ওই স্থানকে বা ওই অ্যালটিটিউডকে অ্যাভয়েড করে জাহাজকে তার সঠিক গন্তব্যস্থলে নিয়ে যায়। ক্র্যাশ হওয়ার পর প্লেনটির ব্ল্যাক বক্স রিকভার করা হয়ে গিয়েছে আর আমরা এমনটাই আশা করতে পারি আগামী কয়েক মাসের মধ্যেই আমরা এই ক্র্যাশটির যে আসল কারণ ছিল সেটা সম্পর্কে জানতে পারবো। কিন্তু বর্তমানে এটা একটি মিস্ট্রি হয়ে রয়ে গেছে যে 70,000 ফিটের উচ্চতা থেকে জাহাজ কিভাবে মিনিটের মধ্যে মাটিতে এসে ক্র্যাশ করলো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট করে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।